দেখুন, সত্যি কথা বলছি, ওই ফার্স্ট এইড সেন্টারের সাহায্যের জন্যই আমরা আয়োজন করেছিলাম ওই বক্সিং প্রতিযোগিতার। আমাদের কোনো ইচ্ছে, আকাঙ্ক্ষা, কামনা কিচ্ছু ছিল না শিবরামবাবুকে মার খাওয়ানোর। শুধুমাত্র উনি বিখ্যাত মানুষ, বিখ্যাত লেখক, উনি যদি লড়েন টাকা পয়সা উঠতো, সাহায্য হতো, এই জন্যই ওনাকে নাম দেওয়া হয়েছিল। আমাদের কোনো এরকম পরিকল্পনা ছিল না। যদি এরকম উনি আহত হয়ে থাকেন, আমরা তার জন্য অত্যন্ত দুঃখিত। সেটা নিয়ে উনি একখানা আস্ত গল্প লিখেছিলেন। আর আজ এই কি নাম, কথা মানবী কুমারহট্টের বিশেষ নিবেদন গপরর বেশিতে আপনারা সেই গল্পটাই আজকে শুনবেন। যাই হোক, ভালো করে শুনুন আর আমাদের ক্ষমা করে দিন। স্থানীয় ফার্স্ট এইড সেন্টারের সাহায্য গল্পে পাড়ার ছেলেরা একটা বক্সিং প্রতিযোগিতা খুলেছিল। আমাকে এসে ধরল নাম দেওয়ার জন্য। নাম দিলে নাকি টাকা দিতে হবে না, আরও লোভ দেখালো আমায়। টাকা লাগবে না অথচ নাম হবে, এরকম মৌকা কেউ ছাড়ে? এমন বোকা আছে কেউ? রৌপ্য দুর্যোগ নেই অথচ সুবর্ণ সুযোগ এবং নিজের মোকামে বসে এই হেন প্রলোভন দমন করা সকলের পক্ষেই শক্ত। কাজেই সহজেই রাজি হয়ে গেলাম। কিন্তু নাম দেওয়ার ভেতর যে এত ল্যাঠা ছিল জানতো কে? প্রথম রাউন্ডেই আমার নাম উঠেছে। খবর পেয়ে উৎফুল্ল বোধ করছি। এমন সময় আমার খটকা লাগলো। রাউন্ড আবার কি? রাউন্ড কেন রে বাবা? আমার নাম তো বেশ লম্বা চওড়া, তার মধ্যে আবার রাউন্ড আসে কোত্থেকে? এত গোলমাল কিসের গা? সবিশেষ জানতে হলো। জানতে গিয়ে যা জানলাম, হায় রে, তা যদি আগে জানতাম। বক্সিং টুর্নামেন্ট নাকি অমনি অমনি নাম দিলেই হয় না, নামতে হয়। 4 রাউন্ড ঘুষোঘুষির নামতা মারধর খাওয়ার পালা। এই পালা শেষে সেমিফাইনাল। এর চক্করে লড়তে লড়তে যেতে হবে। এই চক্রব্যূহ ভেদ করে ঘুষির লড়াইয়ে যদি শেষ পর্যন্ত পৌঁছতে পারি সশরীরে এবং প্রাণে প্রাণে, তাহলেই আমার চক্রবর্তীর মানে হয়, আমার নাম দারুণ সার্থক। এই বলে ছেলেরা আমাকে উৎসাহ দেয়। এর ভেতরে এত চক্রান্ত আছে আমি কি জানি? আমি বললাম, তাহলে কে এতে মাথা গলায়? না বাপ, শখ করে অত মার ধরে খেতে আমি পারবো না, তোমরা যাই বলো। খাতিরে খাতিরে অনেক কিছু করা যায়, মরতেও রাজি হয় অনেকে। কিন্তু নামের জন্য জাহান্নামে যেতে তৈরি থাকলেও মার খেতে আমি কিছুতেই পারবো না। বক্সিংয়ের চৌহদ্দিতে হাতের নাগালে পেলে ধরে বেঁধে বেধড়ক ঠ্যাঙায়, পিটিয়ে আঁশ মিটিয়ে নেয়, আমি দেখেছি। বিনে পয়সায় হাতের শখ আর হাতের সুখ তাদের, ওর মধ্যে ধরা দিতে আমি নারাজ। পৈতৃক প্রাণ আর নিজের দেহ, তার মধ্যে নাক, মুখ, চোখ, দাঁত, নখ সবই আছে। সাত করে পরহস্তগত হতে দেওয়াটা বোকামি। বেঘরে অথবা ঘুরে পড়ে মারা যেতে চায় কেউ? না না না, আমার নাম তোমরা কেটে দাও, এখনই লাল কালি দিয়ে কেটে দাও ভালো করে। দেবো লাল কালি? তারা বলল, তা কি হয়? আপনি নামছেন শুনেই তো সবার আগ্রহ। আপনার নামেই টিকিট বিক্রি হয়েছে বিস্তর, টাকা উঠছে দেদার, শত শত লোক দেখতে আসবে। তা আমি জানি আসবে যে, তা আমার জানা কথা। ও অনেক লোকের রাগ আছে আমার উপর, কেন যে তা আমি বলতে পারবো না, কিন্তু তারা আমায় ঠেঙাতে চায়। এমন সুযোগ তারা ছাড়বে না। ওদের একজন অন্তত আমাকে হাতে নাতে পেয়েছে আর হাড়ে হাড়ে আমায় শেখাচ্ছে এই সুখ দৃশ্য উপভোগ করতে না এসে তারা পারে। পেটে খেলে তো পিঠে সয়। তাহলে টিকিট বেচে যা আমাদের টাকা উঠছে তার সব না হয় কিছু অন্তত আপনাকে আমরা দিয়ে দেব, প্রাইজ দেব না হয়। কত উঠেছে? কথাটা শুনে এতক্ষণে আমার উৎসাহ জাগে, ঈষৎ আমি চাঙ্গা হই। তা বেশ কয়েক হাজার। তার থেকে 500 টাকা আপনি পাবেন, অবশ্য যদি আপনি জিততে পারেন আর কি। যদি জিতি তবেই। আবার আমাকে মুষড়ে পড়তে হলো। বক্সিং এর ব্যাপারে আমার অর্ধেক বয়সের একটা বাচ্চার সামনেও আমি দাঁড়াতে পারবো কিনা সন্দেহ। তবে তারপরে আপনি টাকাটা ফের ফার্স্ট এডের জন্যই দাতব্য করে দেবেন। তাদের কথা শেষ করে প্রাইজ দেওয়ার পরে তাদের সারপ্রাইজ দেওয়া। বারে, তাহলে আমার লাভ? এত মারধর খেয়ে এত কষ্ট করে জিতে দিতে? আপনার নাম হবে যে, খুব নাম হবে। নাম হওয়াটা কি কম লাভ নাকি? তাদের সেই এক কথা, গোড়াতেও যা আগায় এসেও তাই।
নাম মাহাত্ম্য, নাম কীর্তনের কথা। বাড়ি ফিরে বিপদের কথা বিনির কাছে পারলাম। বললাম, চ বিনি, পালাই এখান থেকে। পাড়া ঠান্ডা হলে গোলমাল মিটে গেলে ফেরা যাবে খন। ফাঁড়া কাটলে ফেরত আসবো আবার। বিনি অভয় দেয়। ঘাবড়িও না দাদা, ভয় কিসের? ফেরারি হতে যাবে কেন? জিততে পারো ভালোই, আর যদি না পারো দেখো যে ব্যাপারটা বেশ বেগতিক, নক আউট হয়ে যাও। রেফারি 10 গোনা পর্যন্ত চুপচাপ চোখ বুঝে মরার মতন এক কোণায় পড়ে থাকো, ব্যাস। আচ্ছা, নক আউট কাকে বলে জানো তো? তার জানি নে, আমি বলি নক আউট কিংবা নাক আউট, যা বলিস। ও হচ্ছে একরকম ব্লো, BLOW, ব্লো ব্লো মানে ঘুষি। সেই ঘুষিকেই নাকি বলে, যার চোটে একজনের নোক উড়ে যায় আর একজনের নাক। এক্ষেত্রে নাক যাওয়ার দায় আমারই, কিন্তু নাক খোয়াতে আমি পারবো না। নাক গেলে আমার কি থাকবে? একটা তো মোটে নাক। টিংচার আয়োডিন থাকবে, ব্যান্ডেজ বাঁধার থাকবে, তারপর আরো কত কি থাকবে। আরে দাদা, একেই তো বলে ফার্স্ট এড। আর এই ফার্স্ট এডের জন্যই এই লড়াই। আর তুমি নাকি তার সাহায্যের জন্যই নামতে চাইছো না? তা বটে, অতএব নামতে হলো। নাকের স্বার্থেই নামলাম। নাক যাক সেজন্যে কিছু না, নাক গেলেও যাতে ফার্স্ট এইড মেলে সেই সুবিধার দিকে তাকিয়েই না নেমে পারা গেল না। ব্যাডমিন্টন কোর্টের মতো একটুখানি জায়গা, চারিধারে দড়ির বেড়া দিয়ে ঘেরা, মোটা কাছির দড়ি। পালাবো যে তার জো নেই। বক্সিং গ্লাভ হাতে এঁটে তার ভেতরে উতরাতে হলো। আমার পাল্লাদারও নামলো। ইয়ার সন্ধ্যা আমার কাছে হারা। লোকটা পাড়ারই, আমার মুখ চেনা। পাশের বস্তির দস্তিদার না কি নাম। এর আগে হাতে কলমে আলাপের সুযোগ না ঘটলেও যেতে আসতে দেখেছি ওকে। পাড়ার একজন পপুলার গুন্ডা। হাতাহাতির ব্যাপারেও শুনেছি সে অদ্বিতীয়। ও নামতেই খুব হাততালি পেল। আমি নামলে সবাই হাসতে লাগলো হো হো করে। হাসবেই, আমার জানা। আমাকে পিটিয়ে তক্তা বানানো হচ্ছে কি না সে অবর্ণনীয় সিনারি দেখতেই জুটেছে সবাই। তার আগাম আনন্দেই ওরা হাসি খুশি। অবশেষে রেফারি এলেন মাঝখানে, তারও পর্বত প্রমাণ দেহ নিয়ে। তাকে দেখে একটুখানি ভরসা পেলাম। বেগদিক দেখলে এই পাহাড়ের আড়ালেই আশ্রয় নেওয়া যাবে। বলতে কি, প্রথম খানিকক্ষণ আমি তার পিছনে পিছনেই রইলাম। তার বাহানা দিয়েই টাল সামলাতে লাগলাম। ওদিকে ওই লোকটা লাফাচ্ছে, আমাকে মারবার জন্যই তার লম্ফজম্প। এদিকে আমার এই টাল বাহানা। মাঝখান থেকে রেফারি ব্যস্ত আমাদের দুজনকে মুখোমুখি আনতে, কিন্তু আমি প্রাণপণে ওর আড়ালে আবডালে রয়েছি। একভাবে অনেক ঘুষোঘুষির কাণ্ড ঝাঁপটা ওর ওপর দিয়েই কাটিয়ে দেওয়া গেল। দেখেছেন লোকটা চোট্টামি? সন্ডামার্কা অবশেষে আমার দিকে রেফারি দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হলো। চোট মারবো কি, ছুঁতে দিচ্ছে না একদম। রেফারি আমাকে ঘাড় মেকিয়ে দেখবার চেষ্টা করলেন। ভয় কি? আসুন না এগিয়ে। আরে ভয় কিসের? না, ভয় কিছুই নেই তা জানি, তবুও তিনি এগুলেই আমি এগুতে পারি। তিনি পিছুলেও আমাকে পিছিয়ে আসতে হয় তার পিছু পিছু। তিনি যেদিকে যতখানি নড়েন আমাকেও সেদিকে তত ডিগ্রি সরতে হয়, ঠিক জ্যামিতিক নিয়মে। এখন হলো কি, অনেকক্ষণ ধরে তাক করে গুন্ডাটা একটা দুর্দান্ত ঘুষি ছাড়লো আমার দিকে। আমারও তাকাবার কোনো কসুর ছিল না, আমিও তড়াক করে লাফিয়ে সরে গেছি রেফারি নামক সাঁচি স্তূপের অন্তরালে। লোকটার সযত্ন নিক্ষিপ্ত ঘুষিটা অগত্যা তারই কাকে এসে লাগতেই তিনি কোঁক করে উঠলেন। পাঁজরায় হাত বুলোতে বুলোতে কোঁকিয়ে উঠলেন তিনি। কিছুটা কটমটো, কিছুটা কাতর চোখে আমার দিকে তাকিয়ে তিনি বললেন, দেখো বাপু, ঘুষি দিয়ে ঘুষি সামলাতে হবে, আমাকে দিয়ে নয়, বুঝেছ? বুঝেছি অনেক আগে না খেয়েই, যা খেয়ে তিনি এখন বুঝেছেন। টের পাচ্ছেন নিজের কক্ষস্থলে। কিন্তু কথায় বলে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। কক্ষচ্যুত হওয়ার আগেই রক্ষা পাওয়া, মলম লাগাবার আগেই মালুম হওয়াটা কি ভালো না? অবশ্যই আমারও ঘুষি ছোড়বার কিছু কসুর ছিল না লোকটাকে। যেসব ঘুষি তার কিংবা রেফারির গায়ে লাগছিল, আকাশের পিঠেই বাজে খরচ হচ্ছিল। কিন্তু সেই শূন্য আস্ফালনের দাপটেই আমার ডান হাতের দস্তানা খুলে পড়ল। আমি বললাম, টাইম।
এই বলে মাটি থেকে দস্তানা কুড়িয়ে নিয়ে হাতে পড়ছি ও বলল, টাইম না তোর মুন্ডু। বলার সঙ্গে সঙ্গে আমার নুয়ে পড়া মাথার ওপর বিরাট এক গাঁটটা, রাম গাঁটটা যার নাম। দস্তিদারের দস্তানাহাটা মুঠোর সেই জবরদস্তি। অন্যের মাথা হলে কি হতো বলা যায় না, আমার মাথাটা নেহাত নিরেট ছিল তাই রক্ষে। কিন্তু তাহলেও আমার মাথার ঘিলু চলকে গেল। গাঁটটা খেয়ে আমি গেলাম বিগড়ে। কেনা বিগ্রয়। আমার ছিল খোলা হাত। রাগের মাথায় ছুটে গিয়ে খালি হাতে তার রগের ওপর গরম একটা চর বসিয়ে দিলাম। ঘন্টায় 60 মাইল বেগের একটা চর, 5 হর্স পাওয়ারের। সে বলল, চড় মারা কি বক্সিং? রেফারিকেই বলল, গালে হাত বুলোতে বুলোতে বলল। আর বলতে না বলতে চারধারে দর্শকরা ক্রিকেটের মাঠের মতো বলে চেঁচিয়ে উঠল। আর ও করল কি, রেফারির কোনো সুবিচার করার আগেই আমার মুখের খানিকটা খামচে নিল। এতক্ষণে রেফারি মুখ খুললেন, বললেন, দেখো, বক্সিং কথাটার বুৎপত্তি আমি ঠিক বলতে পারবো না। খুব সম্ভবত এটা এসেছে বক্স থেকে, মানে বাক্স থেকে। আমার ধারণা আগে একটা বাক্স নিয়ে মারামারি হতো। কালক্রমে সব জিনিসই যেমন কমে আসে। আগে দুধ 1 টাকায় কষের ছিল, আর এখন কত ভেবে দেখুন। সেই হিসেবে বাক্স আস্তে আস্তে তোরঙ্গ, পোর্টম্যান্টো, ক্যাশ বাক্স হয়ে ক্ষয়ে ক্ষয়ে হাত বাক্স হয়ে দাঁড়ালো। ভারী একটা সিন্ধুক কিংবা আলমারি কি স্টিল টেরাঙ্ক ছুঁড়ে মারার চেয়ে হাত বাক্স লাগানো ঢের সোজা আর হালকা। ব্যাস, আর চাই কি? অবশেষে হাত বাক্স থেকে হলো হাতের গ্লাভস। অতএব আমার সিদ্ধান্ত এই, শুধু হাতে বক্সিং হতেই পারে না, দস্তানা দিয়ে মারাটাই দোস্তু। বুঝেছেন? স্বর্ণামার্কা মন দিয়ে রেফারির মন্তব্য শুনছিল। সেই সুযোগে ওই হাঁ করা আবহাওয়াতেই আমার দস্তানা হাঁকড়ে দিয়েছি শটান তার মুখের ওপর। দস্তানা খেয়েও সে চুপ করে থাকবার ছেলে নয়। সেও এক দস্তিদার, সেও তার দস্তানা চালিয়েছে। তখন দস্তুর মতো দস্তাদস্তি, যাকে বলে গ্লাভ ফাইট। তারপর আর হোমিওপ্যাথিক ডোজের শূন্য আস্ফালন নয়, একেবারে অ্যালোপ্যাথির চিকিৎসা। আমার হাতে অ্যালোপ্যাথি আর ওর হাতে কোবরেজি। হাকিমি দাওয়াইয়ের মিষ্টি শরবত না, রীতিমতো তিক্ত ব্যাপার। পাঁচন আর মুষ্টিযোগ এলো পাতারি। বক্সিং খতম হলে ছিন্ন ভিন্ন দশায় টলতে টলতে বাড়ি ফিরলাম। নাক ফেটেছে, তবে একেবারে আউট হয়ে যায়নি। চুল উঠে গেছে, গাল চটে গেছে, আমিও চটেছি কম না। 3টে দাঁত নড়ছিল, আর ঘাড়ের কাছটা গেছিল ছড়ে। একখানা কান লাল, দস্তানাতেই লাল বলাই বাহুল্য। নড়বড় করতে করতে এলাম। বিনি তো আমাকে দেখে আঁতকে উঠল। এ কি দাদা, এই দশা তুমি করলো কি? আমরাই করেছি, আবার কে করবে? বক্সিং আর দস্তিতে এমন হয়েই থাকে। ভগ্নকণ্ঠেই আমি বললাম, দস্তাদস্তিতে এমনই হয়। নাক ফেটে চৌচি, ঠোঁট কেটে রক্ত পড়ছে, 1 টাকার রক্তাক্ত, কি সর্বনাশ! এই আর কি দেখছিস, সর্বনাশের হয়েছে কি এখন? কাল আমাকে আবার লড়তে হবে সেকেন্ড রাউন্ডে আর এক স্বর্ণামার্কার সঙ্গে। সবাই বলল আমি নাকি জিতেছি। কথামানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্পদর বেশিতে আজ শুনলেন শ্রী শিবরাম চক্রবর্তীর লেখা ছোট গল্প মুষ্টিযোগ। বিনির চরিত্রে রীতিরেখা, কথক সৌহার্দ্য, সূত্রধর ও অন্যান্য চরিত্রে আমি শ্রমণ। শাব্দিক সম্পাদনায় হৃদাকাশ। প্রচার চিত্র প্রস্তুতি, আবহ সঙ্গীত ও পর্ব পরিচালনায় আমি শ্রমণ। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এইভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরো অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্পদর বেশি। ধন্যবাদ।